অ্যাসাইলাম যখন গ্রান্ট করা হয় তখন আপনার একটা শর্ত দেয়া হয়, তার যে ডকুমেন্টটা দেওয়া হয় ওই ডকুমেন্টে লেখা থাকে যে এই ডকুমেন্টটা সব দেশের জন্য ভ্যালিড এক্সেপ্ট কান্ট্রি অফ অরিজিন। কারণ ওই দেশে আপনার নিরাপত্তাহীনতা আছে বলেই আপনাকে এই দেশ আপনাকে প্রোটেকশন দিচ্ছে, অ্যাসাইলাম দিচ্ছে। সো বাই ডিফল্ট আপনি তখন ওই দেশে ট্রাভেল করতে পারেন না। তো ওই রেস্ট্রিকশন আছে। তো টেকনিক্যালি যেটা হচ্ছে যে ওনার এখন যদি উনি ব্রিটিশ সিটিজেনশিপ না নিয়ে থাকেন সেক্ষেত্রে ওই ট্রাভেল ডকুমেন্টটা দিয়ে উনি এখন বাংলাদেশে আসতে পারবেন না, অন্য দেশে কোথাও যেতে পারবেন চাইলে। দ্বিতীয়ত হচ্ছে, এবং ওইটার কারণেই পররাষ্ট্র উপদেষ্টা কাইন্ডলি বলেছেন যদি ইমিডিয়েটলি একটা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশকে ইস্যু করতে হয় তাহলে তারা সেটা করবে। প্রবলেম হচ্ছে ওটা করলে যদি ওই বাংলাদেশি ডকুমেন্টটা নিয়ে উনি আসেন ওনার অ্যাসাইলাম ডকুমেন্টটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন একজন দলের নেতা, ওনার লিডারশিপ আছে, অ্যাডভাইজারি কমিটি আছে, ফ্যামিলি আছে, অ্যাব্রাপ্টলি তো উনি চলে আসতে পারবেন না, ওনাকে তো একটা প্ল্যান করে আসতে হয়। এবং সার্টেনলি আমি বিশ্বাস করি যে ওনার একটা ডিজাইন আছে অফ হিজ ওন। তো সেই জায়গাতে হুট করে আসা সিদ্ধান্ত নেওয়াটা হয়তো সমীচীন না উনি বোধ করছেন। অনেকগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছিল, যদি কোনো মতামত দিতে চান, আর স্পেশালি তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে যে রাজনীতিটা হচ্ছে কিছু বলতে চান কিনা, যেমন বিদেশি শক্তি বা আইনি বাধা না থাকলেও হয়তো অন্য কোনো বাধা আছে, কি বলবেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে তারেক রহমান তো ওখানে পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন। আমি ইংল্যান্ডে লম্বা সময় লিগ্যাল প্র্যাকটিস করেছি। অ্যাসাইলাম যখন গ্রান্ট করা হয় তখন আপনার একটা শর্ত দেয়া হয়, তার যে ডকুমেন্টটা দেওয়া হয় ওই ডকুমেন্টে লেখা থাকে যে এই ডকুমেন্টটা সব দেশের জন্য ভ্যালিড এক্সেপ্ট কান্ট্রি অফ অরিজিন। কারণ ওই দেশে আপনার নিরাপত্তাহীনতা আছে বলেই আপনাকে এই দেশ আপনাকে প্রোটেকশন দিচ্ছে, অ্যাসাইলাম দিচ্ছে। সো বাই ডিফল্ট আপনি তখন ওই দেশে ট্রাভেল করতে পারেন না। তো ওই রেস্ট্রিকশন আছে। তো টেকনিক্যালি যেটা হচ্ছে যে ওনার এখন যদি উনি ব্রিটিশ সিটিজেনশিপ না নিয়ে থাকেন সেক্ষেত্রে ওই ট্রাভেল ডকুমেন্টটা দিয়ে উনি এখন বাংলাদেশে আসতে পারবেন না, অন্য দেশে কোথাও যেতে পারবেন চাইলে। দ্বিতীয়ত হচ্ছে, এবং ওইটার কারণেই পররাষ্ট্র উপদেষ্টা কাইন্ডলি বলেছেন যদি ইমিডিয়েটলি একটা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশকে ইস্যু করতে হয় তাহলে তারা সেটা করবে। প্রবলেম হচ্ছে ওটা করলে যদি ওই বাংলাদেশি ডকুমেন্টটা নিয়ে উনি আসেন ওনার অ্যাসাইলাম ডকুমেন্টটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন একজন দলের নেতা, ওনার লিডারশিপ আছে, অ্যাডভাইজারি কমিটি আছে, ফ্যামিলি আছে, অ্যাব্রাপ্টলি তো উনি চলে আসতে পারবেন না, ওনাকে তো একটা প্ল্যান করে আসতে হয়। এবং সার্টেনলি আমি বিশ্বাস করি যে ওনার একটা ডিজাইন আছে অফ হিজ ওন। তো সেই জায়গাতে হুট করে আসা সিদ্ধান্ত নেওয়াটা হয়তো সমীচীন না উনি বোধ করছেন। ইকুয়ালি দেশের মানুষ, বিশেষজ্ঞরা বোধ করছেন যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় বেগম জিয়াকে ট্রিটমেন্টের জন্য লন্ডনে নেওয়া লাগতে পারে। তো যদি নেওয়া লাগার প্রশ্ন আসে তাহলে উনি কেন বাংলাদেশে আসবেন, বরং উনি একটা রাইট মোমেন্টের জন্য ওয়েট করবেন, ডক্টররা অ্যাডভাইস দেবেন। আগে যেখানে জানুয়ারি ফেব্রুয়ারিতে উনি ট্রিটমেন্ট নিয়েছেন ডক্টররা কনসাল্ট করে যদি বলেন যে এইটা রাইট টাইম, তাকে ফ্লাই ইন করেন, তখন দেখা যাবে মাকেই নিয়ে চলে যাবে। তো এই মুহূর্তে উনি কেন আসবেন, মানে এই রিয়েলিটিটা তো আছে। সো এইটা আমার মনে হয় যে এগুলো নিয়ে পলিটিক্স করা, এগুলো নিয়ে কথা বলা, মানে জাস্ট পিওর মানে নাস্টি থিংস আর কি। মানে এটা সিম্পলি দোয়া করা ছাড়া এই আলোচনাতে আর কিছুই নাই, অ্যাবসলিউটলি কিছু নাই। দের আর লট অফ থিংস টু টক অ্যাবাউট। গতকালকে দুইটা গুরুত্বপূর্ণ কমিশন রিপোর্ট দিয়েছে, উই হ্যাভ হান্ড্রেডস অফ আওয়ার্স টু বি স্পেন্ট অন ইট। তো সেই জায়গাতে এগুলো নিয়ে কথা বলাটা খুবই অন্যায্য। দ্বিতীয়ত হচ্ছে জাহিদ ভাই টাচ অন করেছেন, দেখেন সুব্রত বাইন যখন গ্রেফতার হয়েছে টপ টেরর, ডিবিতে রিমান্ডে তিনি কিন্তু ক্রিটিক্যাল অনেক ইনফরমেশন দিয়েছেন যে ভারতে ট্রেনিং নেওয়ার প্রশ্ন, মার্সেনারি বাহিনী তৈরি করার ব্যাপার, মাল্টিপল পাসপোর্ট ইউজ করার ব্যাপার, ইভেন তারেক রহমানকে অ্যাসাসিন করা থেকে শুরু করে জাতীয়তাবাদী ফোর্সের অনেককে মারা, এগুলো ষড়যন্ত্র। ইংল্যান্ডে তারেক রহমানকে মারার চেষ্টা করা হয়েছে, এই কথাগুলো তো বলা হয়েছে। তা দলের পক্ষ থেকে ওনারা বুলেট প্রুফ গাড়ির জন্য আবেদন করেছেন, আর্মসের জন্য আবেদন করেছেন, এগুলো তো হাসি ঠাট্টার ব্যাপার না। আমি তো করি নাই, জাহিদ ভাই তো আবেদন করে নাই, মাহমুদ আপা তো আবেদন করে নাই। তো দিজ আর জেনুইন কনসার্ন, এবং এগুলো নিয়ে হাসি ঠাট্টা করা মানে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। কিন্তু আপনি যদি গানম্যান নিয়ে হাঁটেন, আপনি যদি বুলেট প্রুফ গাড়িতে হাঁটেন, এটা কিন্তু স্বাভাবিক জীবন না। আমরা যারা এখন ধরেন মোটামুটি 2-4-5 জন লোক আমাদেরকে চেনে, আমাদেরই কিন্তু পাবলিক লাইফ নষ্ট হয়ে গেছে। ফ্যামিলি নিয়ে কোথাও বসতে পারি না, হাঁটতে পারি না, সকালে রাতে সন্ধ্যায় দেশে বিদেশে। তো ওই মানুষের কথা চিন্তা করেন, যদি তার বুলেট প্রুফ গাড়িতে চড়তে হয়, মানুষের সাথে মিশতে পারবে না। এই বাস্তবতাগুলোকে মাথায় রেখে আমাদের মন্তব্য করা উচিত। গিভেন তার যে একটা ট্রমাটিক পাস্ট আছে, সে কিন্তু একটা রেগুলার রাজনৈতিক কর্মী, 5টা মিথ্যা মামলা নিয়ে দেশ ছেড়েছেন এমন একটা মানুষ না।
তাকে যে পরিমাণ অত্যাচার নির্যাতন করে বের করা হয়েছে দেশ থেকে, তার ভাই বিদেশে মারা গেছে মানসিক টর্চারের অংশ হিসেবে, মা যে পরিমাণ অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন, জিয়া পরিবার, বিএনপির ভিতরে লিডারশিপের ভিতরে প্রচুর গাদ্দার টাইপের লোক আছে, এগুলো আমি পাবলিকলি প্রচুর বলি, কিন্তু জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের সভরেন্টির কোশ্চেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, এবং এই পরিবার কখনোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে দিল্লির আধিপত্য হেজিমনির সাথে কম্প্রোমাইজ করে নাই। অতএব সেই জায়গাতে বোধ করতে হবে যে বিএনপির লিডারশিপের যে ফ্রেম, এই ফ্রেমের স্ট্রেংথ যেমন আছে, উইকনেসও আছে। এই লিমিটেশনের একটা গুরুত্বপূর্ণ উইকনেস হচ্ছে তারেক রহমান এখানে এক্সক্লুসিভলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিডার অফ দ্য পার্টি। এরকম একটা মানুষ দেশে আসবে, তার মানে প্রোজ অ্যান্ড কনস ডান বাম না ভেবে হুট করে একটা সিদ্ধান্ত এক্সপেক্ট করাটা, এইটা খুব জটিল একটা জায়গা। বাট আমরা যেটা আশা করছি, জাতির প্রত্যাশা, ওনার এই বিষয়গুলো নিয়ে উনি আসলে খোলামেলা হয়ে যাওয়াটা বেটার। উনি আসলে বলতে পারেন দিস ইজ এ রিয়ালিটি, আমি এখানে আটকে গেছি, বাট আমি চাই এগুলো হোক, এভাবে হোক।